আসসালামু আলাইকুম সবাইকে রাজা ডিসি অনলাইন হাই স্কুলের আজকের ক্লাসে স্বাগতম। আমি লুৎফুন্নেসা, সহকারী শিক্ষক, রাজা ডিসি হাই স্কুল। আমাদের আজকের পাঠের বিষয়টা হলো দশম শ্রেণী একাদশ অধ্যায়। আমরা এই চিত্রগুলোর সাথে সবাই পরিচিত। সবাই চিত্রগুলোর দিকে খেয়াল করলে দেখবে যে এই সকল চিত্রের যে উপকরণগুলো আছে সেগুলো আমরা চলতরিতের সাহায্যে ব্যবহার করে থাকি। এখন চলতরিতের বিষয়টা বোঝার জন্য, অর্থাৎ চলতরিতের বিষয়গুলো বুঝতে গেলে অনেকগুলো বিষয় আমাদেরকে বুঝতে হবে। তো চলতরিতটা নিয়ে আমাদের আজকের আলোচনা, সুতরাং আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে চলতরিত। আমাদের আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলা আয়ত্ত করতে পারবে তা হচ্ছে তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্যটা ব্যাখ্যা করতে পারবে, স্থির রোধ এবং পরিবর্তনশীল রোধ ব্যাখ্যা করতে পারবে, রোধের নির্ভরশীলতা ব্যাখ্যা করতে পারবে, আপেক্ষিক রোধ ও পরিবাহকত্ব ব্যাখ্যা করতে পারবে, শ্রেণী ও সমান্তরাল বর্তনী ব্যবহার করতে পারবে। তড়িৎ চালক শক্তি। তড়িৎচালক শক্তি কি? তড়িৎচালক শক্তি কোনো বর্তনীতে যে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য যে শক্তিটা প্রয়োজন হয় সেই শক্তিটাকেই বলা হচ্ছে তড়িৎচালক শক্তি। যে সকল যন্ত্র অন্য কোনো ধরনের শক্তিকে রূপান্তরিত করতে পারে তাদেরই কেবল তড়িৎচালক শক্তি আছে। যেমন একটা কোষ কি করে কোষের ভিতরে যে রাসায়নিক শক্তি আছে সেই রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। কোনো একটা সার্কিটে যদি আমি একটা তড়িৎ উৎস যুক্ত করি, তাহলে তড়িৎ উৎসটা একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে উৎস সহ, এই যে উৎস যেটা সে উৎস সহ ঘুরিয়ে ওই একই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ওই উৎসের তড়িৎচালক শক্তি বলে। যদি এখানে কিউ আধান থাকে তাহলে কিউ আধানটাকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে, অর্থাৎ মনে করো এখানে যদি একটা আধান থাকে সেই আধানটাকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে এবং আবার এই বিন্দুতে নিয়ে আসতে একটা কাজ হয়। সেই কাজের পরিমাণ যদি ডব্লিউ হয় তাহলে একক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে কাজের পরিমাণটা হচ্ছে ডব্লিউ বাই কিউ। অতএব উৎসের তড়িৎচালক শক্তি হচ্ছে ই ইকুয়াল ডব্লিউ বাই কিউ। তাহলে এককটা কি হবে? এককটা যেহেতু ই ইকুয়াল ডব্লিউ বাই কিউ, ডব্লিউ মানে কাজ যার একক জুল, কিউ হচ্ছে আদান যার একক হচ্ছে কুলম, তাহলে জুল পার কুলম। জুল পার কুলম কে আমরা বলতে পারি ভোল্ট। তাহলে তড়িৎচালক শক্তির এসআই একক হলো জুল পার কুলম বা যাকে ভোল্ট বলা হয়। তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধ। আমরা তো রোধ জানি যে রোধ হচ্ছে পরিবাহী প্রবাহকে বাধা প্রদান করে। এখন একটা ব্যাটারির ভিতরেও কিন্তু সেই রোধটা থাকে এবং একটা কোষের ভিতরে যে রোধটা থাকে সেই রোধটাকে আমরা বলবো অভ্যন্তরীণ রোধ। একটা কোষের, মনে করো এটা একটা ব্যাটারি, সেই ব্যাটারির আমরা জানি যে সাধারণত আমরা 1.5 ভোল্টের ব্যাটারি গুলাই প্রায় ব্যবহার করে থাকি। এখন যদি সেই ব্যাটারির দুই প্রান্তে একটা ভোল্ট মিটার দিয়ে বিভবটা কাউন্ট করা হয় তাহলে দেখবো যে সেখানে কিন্তু 1.5 ভোল্টটা পাওয়া যাচ্ছে না। তাহলে সেটা কমলো কিভাবে? কমার কারণটা হলো সেই সেলের ভিতরে বা কোষের ভিতরেই কিন্তু আমার একটা অভ্যন্তরীণ রোধ আছে যা কিছু ভোল্টেজ ড্রপ করে, অর্থাৎ ভোল্টেজটা সে নিয়ে নেয়। সেই ভোল্টেজটা নিয়ে নেওয়ার জন্য এখানে আমি দুই প্রান্তে 1.5 ভোল্টটা পাই না। এই ভোল্টেজটা পরিমাপের জন্য, তাহলে টোটাল ভোল্টটা পরিমাপের জন্য ব্যাটারির দুই প্রান্তের যে ভোল্টেজটা আছে সেটা যদি আমি পরিমাপ করতে যাই তাহলে অবশ্যই আমাকে এখানে যে তড়িৎচালক শক্তিটার মান আছে যেটা, সেই মান থেকে আমাকে বিয়োগ দিতে হবে কি এখানে যে অভ্যন্তরীণ রোধের যে বিভব পার্থক্যটা আছে সেটা, অর্থাৎ ই মাইনাস আই আর তোমরা বুঝতেই পারছো নিশ্চয় যে ভি ইকুয়াল আর। এখানে আইটা হচ্ছে আমার তড়িৎ প্রবাহ আর আরটা হচ্ছে এই ব্যাটারির ভিতরের অভ্যন্তরীণ রোধ। তাহলে আমি তড়িৎচালক কোষের যে শক্তিটা আছে সেই তড়িৎচালক শক্তি থেকে যদি আমি এই অংশের
ভোল্টেজটা IR কে মাইনাস দেই, তাহলে এই দুই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যটা পরিমাপ করতে পারবো। এখন যদি আমাকে এমন একটা সার্কিট দিয়ে দেয়া হয় যে সার্কিটে আমাকে বলা হয় যে ইলেকট্রন মানে তড়িৎচালক শক্তির মানটা দেয়া থাকে আর সেখানে অভ্যন্তরীণ রোধেরও মান দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে তড়িৎ প্রবাহটা বের করব, কিংবা আমার তড়িৎচালক শক্তির মানটা বের করতে বললো, কিভাবে সেটা বের করব। তো তড়িৎচালক শক্তির মানটা যেটা দেয়া আছে সেটা, আর তড়িৎ প্রবাহের মানটা বের করতে গেলে আমাকে যেটা করতে হবে যে এখানে আমি ওহমের সূত্রটাও প্রয়োগ করব। এখানে তড়িৎচালক শক্তি অভ্যন্তরীণ রোধের একটা কোষকে স্থির মানের একটা রোধের সাথে সংযুক্ত করা হয়, যে মানটা আমার স্থির। ঠিক আছে, তাহলে এখন আমি ওহমের সূত্র প্রয়োগ করে আমরা জানি যে তড়িৎ প্রবাহ I=V/R। এখন I=V/R, এখানে যেহেতু আমার তড়িৎচালক শক্তিটাকে হিসাব করতে হবে এখানে, তাহলে আমি এখানে V এর বদলে আমি তড়িৎচালক শক্তিটা আমি কাউন্ট করব, এবং তড়িৎচালক শক্তিকে অবশ্যই E দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এটা ইলেকট্রোমোটিভ ফোর্স। তড়িৎচালক শক্তির ইংলিশ হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে ইলেকট্রনকে যে মোটিভ করে ফোর্স দিয়ে, যদিও আসলে এটা ফোর্স না, এটা একটা শক্তি যা তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন অংশে বিভব পার্থক্য বজায় রাখার জন্য শক্তি প্রদান করে। তারপরেও আমরা এটাকে পড়বো তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তিটার কারণে বিভিন্ন অংশে বিভব পার্থক্য আমরা পেয়ে থাকি, তাই এখানে তড়িৎচালক শক্তি সহ যদি কাউন্ট করতে বলে তাহলে I=V এর জায়গায় আমি ইটা লিখবো, এবং আর V/R, এই V/R এর জায়গায় এখানে আমার আরটা কিন্তু দুইবার কাউন্ট করতে হবে। একটা হলো পরিবাহীর যে রোধটা আমার দেয়া আছে সেটা স্থির মানের রোধ, আর আরেকটা হলো যে ব্যাটারির ভিতরে অর্থাৎ কোষের ভিতরে আমার যে অভ্যন্তরীণ রোধটা আছে সেটাকে কাউন্ট করতে হবে, অর্থাৎ I=E/R+R। বিভব পার্থক্য তো আমরা জানি যে দুইটা পরিবাহীর দুই প্রান্তের যদি বিভবের পার্থক্য থেকে থাকে, অর্থাৎ উচ্চ বিভব নিম্ন বিভব থাকে, তাহলে নিম্ন বিভব তাদের মধ্যে যদি আমি সংযোগ প্রদান করি তাহলে নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে যাবে, যার কারণে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রিসিটি ফ্লো হয়। এখন এই ইলেকট্রিসিটি ফ্লো হওয়া মানে কিন্তু এখানে তা না যে ধনাত্মক আদানটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। ধনাত্মক আদান তো অবশ্যই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার কথা না। ইলেকট্রনের ফ্লো এর জন্য অপর প্রান্ত উচ্চ বিভব থেকে কিন্তু আমার যেটা ফ্লো হয় সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, এবং এই ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার কারণেই কিন্তু একটা মানে সার্কিট পূর্ণ হয়। প্রতি একক আদানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার কাজ হয়, সেটা তো আমরা সবাই বুঝি। এই কৃত কাজের পরিমাণকেই তড়িৎ বিভব পার্থক্য বলে। দেখো, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য থাকলেই কিন্তু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। একটা সার্কিটে ব্যাটারি যে তড়িৎ শক্তি সরবরাহ করে বাল্বের মধ্য দিয়ে যখন সেটা যায় তখন কিন্তু তার রূপান্তর ঘটে, শক্তি রূপান্তর ঘটে। যেমন এখান থেকে যে তড়িৎ শক্তিটা যায় বাল্বের মধ্য দিয়ে যাওয়ার সময় কিন্তু সেই বাল্বটা জ্বলে উঠে, এবং সেই বাল্বটা কিন্তু কি হয়, আলো দেয়, এবং সাথে সাথে তাপ শক্তিও আমরা পাই, অর্থাৎ মানে বাল্বটা অবশ্যই কিছু গরম হয়, অর্থাৎ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এখানে কি হলো, তড়িৎ শক্তিটা তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে বিভব পার্থক্য আমরা কিভাবে কাউন্ট করবো, বা বিভব পার্থক্য আসলে কি? বৈদ্যুতিক বর্তনীর দুইটি বিন্দুর মধ্য দিয়ে একক আদান স্থানান্তর হলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য কোনো ধরনের শক্তিতে যেমন তাপ ও আলো রূপান্তরিত হয় তার পরিমাণই ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। অর্থাৎ তড়িৎ শক্তিটা যাওয়ার ফলে এই এখানে যে রোধটা দেয়া আছে সেই রোধের দুই প্রান্তে কিন্তু আমি একটা বিভব পার্থক্যটা পাই। সেই বিভব পার্থক্যটা কি? এখানেরই তড়িৎ শক্তি যা কিনা যাওয়ার সময় তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এখান থেকে যদি কিউ আদান স্থানান্তরের জন্য রূপান্তরিত তড়িৎ শক্তির পরিমাণটা আমার এখানে হয় ডব্লিউ, তাহলে বিভব পার্থক্যটা কত? বিভব পার্থক্য V = W/Q।
বিভব পার্থক্যের এসআই এককও ভোল্ট, অর্থাৎ তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের দুইটারই এসআই একক হচ্ছে ভোল্ট। তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যে তাহলে মূল পার্থক্যটা কোন জায়গায়? এখানে একটা সার্কিট আছে, যে সার্কিটে দেখো দুইটা রোধ যুক্ত আছে। এখানে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিতে একটা শক্তি আছে এবং সেই শক্তিটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি। এখন এই তড়িৎচালক শক্তিটা এই পুরোটা সার্কিটে একটা শক্তি প্রদান করে, যার ফলে বিভিন্ন অংশে বিভব পার্থক্যের সৃষ্টি হয় এবং বিভব পার্থক্য সৃষ্টি হওয়ার ফলে কিন্তু ইলেকট্রনটা ফ্লো হওয়া শুরু হয়, যার জন্য এখানে একটা প্রবাহের সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তি হচ্ছে তড়িৎ উৎসটা যে শক্তি প্রদান করে সেটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। আর পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য হচ্ছে একটা সার্কিটের বিভিন্ন অংশে যে বিভব পার্থক্যগুলা পাওয়া যায় সেগুলা। অর্থাৎ এখানে এ বি, এখানে একটা রোধ দেয়া আছে 7 ওহমের, 7 ওহমের রোধের দু প্রান্তে আমি একটা বিভব পার্থক্য পাই, আবার 5 ওহমের দু প্রান্তে একটা বিভব পার্থক্য পাই। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য হলো একটা সার্কিটের বিভিন্ন অংশে পাওয়া দুই প্রান্তের বিভব পার্থক্য। আর তড়িৎচালক শক্তিটা হচ্ছে একটা কোষ সেই সার্কিটে যে পরিমাণ শক্তি প্রদান করে সেটা। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে একটা পুরো সার্কিটের মূল শক্তিদাতা হচ্ছে তড়িৎচালক শক্তি, আর একটা সার্কিটের বিভিন্ন অংশে পাওয়া শক্তিগুলাই হচ্ছে আমার বিভব পার্থক্য। বিভব পার্থক্যের কারণে ইলেকট্রনের প্রবাহ ঘটে, আর সার্কিটে বিভব পার্থক্য বজায় রাখে তড়িৎচালক শক্তি। অর্থাৎ বিভব পার্থক্য কারণে আমরা জানি যে একটা তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে থাকে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ ঘটে। আর এই বিভব পার্থক্যটা মেনটেন করার দায়িত্বটা হলো ইলেকট্রোমোটিভ ফোর্সে বা তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তির আরেকটা বিষয় হলো যে একটা সার্কিটে যখন প্রবাহ চলাকালীন সময়ে কিন্তু সার্কিটের বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হয়। এখন এই প্রান্তের যে বিভব পার্থক্য, এখানে যে বিভব পার্থক্য, এবং আমরা জানি যে তড়িৎচালক কোষের ভিতরেও কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ আছে, সেখানেও একটা বিভব পার্থক্য আছে। অর্থাৎ সবগুলা বিভব পার্থক্য যদি আমি যোগ করি তাহলে দেখবো যে সেই সকল ভোল্টটা আমার ইলেকট্রোমোটিভ ফোর্সের সমান। অর্থাৎ ইটা এখানে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক শক্তিকে ই দিয়ে প্রকাশ করা হয় এবং সেটা এই প্রত্যেকটা অংশের বিভব পার্থক্যের যোগফলের সমান। পরিবাহীর ভিতর দিয়ে যখন ইলেকট্রন যায় তখন সেই পরিবাহীর মধ্য দিয়ে যে অণুপরমাণু আছে সেগুলোর সাথে ইলেকট্রনের একটা সংঘর্ষ হয়, যাকে আমরা বলে থাকি রোধ। এখন এই রোধগুলা পরিবাহীর মধ্য দিয়ে যাওয়ার সময় তড়িৎ প্রবাহকে বা ইলেকট্রন প্রবাহকে বাধা প্রদান করে থাকে, এবং আমরা কিছু রোধ ব্যবহার করি যেগুলা আমরা নিজে থেকে জানি যে সেগুলা কি মানের হয়। অর্থাৎ রোধক যে বিষয়টা সেটা হচ্ছে যে নির্দিষ্ট মানের রোধ বিশিষ্ট যে পরিবাহী তার কোনো বর্তনীতে ব্যবহার করা হয় তাকে রোধক বলে। অর্থাৎ যদি আমি একটা রোধ একটা পরিবাহীতে সংযুক্ত করি যার মান আমার জানাও থাকতে পারে বা না জানাও থাকতে পারে, তখন আমি সেটাকে বলবো রোধক। রোধক কেন ব্যবহার করা হয়? রোধক ব্যবহারের প্রাথমিক উদ্দেশ্যটাই হলো বর্তনীতে প্রবাহিত তড়িতের মান নিয়ন্ত্রণ করা। আমরা জানি যে তড়িৎ প্রবাহের সাথে আর এর একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। অর্থাৎ রোধ বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহের মান কমে যায়, রোধ কমে গেলে তড়িৎ প্রবাহের মান বেড়ে যায়। এখন কোনো অবস্থায় আমার দেখা যেতে পারে যে একটা সার্কিটে আমার এই তড়িৎ প্রবাহের মানটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সে জায়গায় আমরা রোধ ব্যবহার করি বা রোধক ব্যবহার করি। এখন এই রোধকটা দুই ধরনের, একটা হলো স্থির মানের আর একটা হলো পরিবর্তী।
স্থির মানে বলতেই বোঝা যাচ্ছে যে যে রোধগুলার মান স্থির, যে রোধগুলার মান স্থির। তো বিভিন্ন বর্তনীতে স্থির মানের রোধ ব্যবহার করা হয়। ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য যে রোধ ব্যবহার করা হয় সাধারণত তার উপরে বিভিন্ন রঙের ব্যান্ডের মাধ্যমে সেটি মান প্রকাশ করা হয়, মানে কত মানের রোধ এগুলো এখানে লেখা থাকে এবং সেটি কত বৈদ্যুতিক ক্ষমতা সহ্য করতে পারবে সেটিও নির্দিষ্ট করে দেয়া থাকে। পরিবর্তী রোধক যেগুলো আছে সেগুলা ইচ্ছামতো চেঞ্জ করা যায় একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে। এদেরকে রিওস্ট্যাটও বলা হয়। কোনো বর্তনীতে যখন তড়িৎ প্রবাহের মানের পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয় তখনই কেবল বর্তনীতে রিওস্ট্যাট অন্তর্ভুক্ত করা হয়। স্থির রোধের দুটি প্রান্ত থাকে, পরিবর্তী রোধে দুই প্রান্ত ছাড়াও মাঝখানে একটা আরেকটি প্রান্ত থাকে যেখানে পরিবর্তন করা রোধের মানটুকু পাওয়া যায়। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? আমরা জানি যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে রোধটা থাকে সেটা স্থির থাকতে পারে যখন তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। ভৌত অবস্থা বলতে আমি বুঝাবো যে সেই পরিবাহীর দৈর্ঘ্য, সেই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং পরিবাহীটা কি উপাদান দিয়ে তৈরি। রোধের নির্ভরশীলতা দুটি প্রধান সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়, সেটা হলো দৈর্ঘ্যের সূত্র আর প্রস্থচ্ছেদের সূত্র। দৈর্ঘ্যের সূত্র হচ্ছে যে পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় এবং রোধ আর হলে আর সমানুপাতিক এল। আর সমানুপাতিক এল যখন ওই পরিবাহীর তাপমাত্রা, উপাদান এবং মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধ্রুবক। সেক্ষেত্রে সব ধরনের পরিবাহীর ক্ষেত্রে আর সমানুপাতিক এল, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে রোধও বৃদ্ধি পাবে। এখানে দুইটা পরিবাহী দেয়া আছে, একটা লম্বা আর একটা একটু খাটো। তো স্বাভাবিকভাবে দৈর্ঘ্যের সূত্রানুসারে আর সমানুপাতিক এল, অর্থাৎ পরিবাহীর যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় রোধটা বৃদ্ধি পাবে, আর পরিবাহীর দৈর্ঘ্য কমে গেলে রোধটা কমে যাবে। প্রস্থচ্ছেদের সূত্র, প্রস্থচ্ছেদের সূত্রটাতে দেখো সম্পর্কটা হলো আর সমানুপাতিক 1/a। এখানেও তাপমাত্রা, উপাদান এবং দৈর্ঘ্যটা তখন স্থির মানে ধ্রুবক। এ অবস্থায় দেখা যাচ্ছে যে পরিবাহীর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পায় তাহলে রোধটা কমে যাচ্ছে। সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। খেয়াল করে দেখো এখানে দুইটা পরিবাহী দেয়া আছে, একটা মোটা আর একটা সরু। তো মোটা যে পরিবাহী তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অবশ্যই বেশি, আর ছোট যে চিকন যে পরিবাহীটা আছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম। এখন এই দুই ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যার বেশি হবে রোধটা তার কম হবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম থাকলে রোধটা বেশি হবে। এই দুইটা সূত্র যদি আমি একসাথে করি, অর্থাৎ আর সমানুপাতিক এল এবং আর সমানুপাতিক 1/a, দুইটা সূত্র একত্রিত করলে যে ভাবে দেখা যায় সেটা হচ্ছে আর সমানুপাতিক L/a। আমরা যে বিষয়টা নিয়ে এখন বলবো সেটা হচ্ছে আপেক্ষিক রোধ এবং পরিবাহকত্ব। রোধের সূত্র থেকে পাই আমরা আর সমানুপাতিক L/a যখন তাপমাত্রা ও উপাদানটা ধ্রুব থাকে, অর্থাৎ তাপমাত্রা এবং উপাদান অপরিবর্তিত। সেই অবস্থায় একটা পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধের যে সম্পর্কটা সেটা হচ্ছে আর সমানুপাতিক L/a। সমানুপাতিকটা চিহ্নটা উঠে গিয়ে এখানে হচ্ছে রো L/a বা আর ইকুয়াল রো L/a। এখানে রো একটি ধ্রুবক যার মান পরিবাহীর উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। মানে হলো এক একটা পরিবাহীর আপেক্ষিক রোধ এক এক রকম হয়ে থাকে। পরিবাহীর উপাদান টু উপাদান এটা ভ্যারি করে। তাপমাত্রার উপরেও এই আপেক্ষিক রোধটা নির্ভরশীল। ওই রোকে ওই তাপমাত্রায় পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বা রোধকত্ব বলা হয়। এখন যদি এই যে দৈর্ঘ্যটা যদি হয় 1 একক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় 1 মিটার স্কয়ার, তখন আমি দেখব যে আর ইকুয়াল রো বা রো ইকুয়াল আর। তাহলে
এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর যে রুটটা আছে সেই রুটটাকেই আমরা ওই পরিবাহীর ওই তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলবো। আপেক্ষিক রোধটা তাহলে কি আমরা আরেকবার বুঝে নিই। যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে ওই তাপমাত্রায় এর উপাদানের আপেক্ষিক রোধ বলে। আপেক্ষিক রোধের এককটা কি? স্বাভাবিকভাবেই আমরা এই সমীকরণ থেকে এককটা বের করতে পারি, রো ইকুয়াল আর এ বাই এল। এখানে রোধের একক ওহম, এ একক মিটার স্কয়ার এবং দৈর্ঘ্যের একক মিটার। মিটার মিটার চলে গেলে এখানে আমার আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। দেখো এখানে একটা চিত্র তোমাদের বইয়েও আছে, সেই চিত্রটা হচ্ছে যে পদার্থ টেবিল দেওয়া ছিল বইয়ে তোমাদের এই চ্যাপ্টারেই, পদার্থের আপেক্ষিক রোধ। বিভিন্ন পদার্থ দেয়া আছে, সেই পদার্থগুলোর আপেক্ষিক রোধের মানটাও দেয়া আছে। এই মানগুলো অবশ্যই তোমরা সবাই মুখস্থ রাখার চেষ্টা করবে। এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, এমসিকিউ কোয়েশ্চন আসতে পারে, অথবা তুমি কখনো কোনো পদার্থের আপেক্ষিক রোধ নিয়ে কোনো প্রবলেমে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের মানগুলা দরকার হতে পারে। তো রূপার আপেক্ষিক রোধটা হচ্ছে 1.59 × 10⁻⁻8 আপেক্ষিক রোধের একক ওহম মিটার। তামা 1.68 × 10⁻⁻8, সোনা 2.44 × 10⁻⁻8, গ্রাফাইট 2.50 × 10⁻⁻6, হীরা 1.00 × 10⁻12, বাতাসের 1.30 × 10⁻16। পরিবাহকত্ব। রোধের বিপরীত রাশিটা কি? পরিবাহিতা। আমরা জানি যে রোধের বিপরীত রাশি পরিবাহিতা। রোধ কি করে? প্রবাহকে বাধা প্রদান করে, আর পরিবাহিতা বাধা প্রদান করে না, মানে প্রবাহকে পরিবহনে সাহায্য করে। তেমনি আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। এখন আপেক্ষিক রোধকে তো আমরা রো দ্বারা প্রকাশ করি, সে তেমনি পরিবাহকত্বকেও একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সিগমা। তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে একটা আরেকটার বিপরীত, অর্থাৎ পরিবাহকত্ব কার বিপরীত? আপেক্ষিক রোধের বিপরীত। তাহলে সিগমা ইকুয়াল 1/ρ। যেহেতু বিপরীত, সে তার জন্য আপেক্ষিক রোধের যে এককটা আছে সেটার বিপরীত এককটাই হবে পরিবাহকত্বের একক। পরিবাহকত্বের একক ওহম মিটার ইনভার্স বা পার ওহম মিটার। এখানে একটা গাণিতিক সমস্যা আছে, আমরা সেই গাণিতিক সমস্যাটা করি, কারণ রোধের যে সূত্রটা আমরা পড়লাম সেখান থেকে অনেক ছোট ছোট গাণিতিক সমস্যা এসে থাকে। দেখো, একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের আপেক্ষিক রোধ 100 × 10⁻⁻8 ওহম মিটার। 15 মিটার লম্বা এবং 2.0 × 10⁻⁻7 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধ কত হবে? একটা বৈদ্যুতিক হিটারে আমি নাইক্রোম তার ব্যবহার করেছি, যে নাইক্রোম তারের আপেক্ষিক রোধটা দেয়া আছে এবং নাইক্রোম তারটা কতটুকু লম্বা সেটাও দেয়া আছে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও দেয়া আছে। আমাকে বের করতে হবে সেই নাইক্রোম তারের ভিতরে প্রবাহিত তড়িতের রোধ কত। ঠিক আছে, তাহলে আমরা ওই যে রোধের সূত্র থেকে সূত্রটা জানি, আর ইকুয়াল রো L/A। এর আগে যে কাজটা করতে হবে, যেখানে আমার যে টার্মগুলা দেয়া আছে সেগুলো আমাকে লিখে নিতে হবে। এখানে আপেক্ষিক রোধের মানটা লিখবো, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত সেটা লিখবো, তারের দৈর্ঘ্য কত সেটা লিখবো, এবং যে টার্মটা আমাকে বের করতে হবে সেটাও লিখে রাখবো, অর্থাৎ রোধ আর ইকুয়াল হোয়াট। এখানে রো এর মান বসাবো, এল এর মান বসাবো, এর মান বসাবো। বসানোর পরে ক্যালকুলেশন করে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার তারের রোধ 75 ওহম। দেখতেই পাচ্ছ তোমরা, আশা করি বুঝতে পারছো যে এখন আমি কোন টপিকটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা বর্তনী নিয়ে আলোচনা করব এবং তড়িৎ বর্তনীটার প্রকারভেদ নিয়ে আলোচনা করব।
আমরা জানি যে তড়িৎ বর্তনী দুই ধরনের হয়ে থাকে, শ্রেণী বর্তনী আর সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনীতে তড়িৎ উপকরণগুলা এমনভাবে সংযুক্ত থাকে যেন একটার সাথে আরেকটা অপর প্রান্ত যুক্ত থাকে এবং পর্যায়ক্রমে যুক্ত থাকে। পর্যায়ক্রমে যুক্ত থাকে তখন আমরা সেই ধরনের সংযোগকে বলে থাকি শ্রেণী সংযোগ। দেখো, সংযোগ দেওয়ার সাথে সাথে পর্যায়ক্রমে যুক্ত, তখন বাল্বগুলা জ্বলে ওঠে। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কি? সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তড়িৎ উপকরণগুলো এমনভাবে সংযুক্ত থাকে যে একটা সাধারণ বিন্দু, প্রতিটার এক সাধারণ বিন্দু সবগুলা একই পয়েন্টে যুক্ত এবং অপর প্রান্তগুলো, উপকরণগুলোর অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়, অপর একটু সাধারণ বিন্দুতে সংযুক্ত হয়। তাহলে এই ধরনের সংযোগকে বলা হচ্ছে সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগে প্রত্যেকটার মধ্য দিয়ে, অর্থাৎ সংযোগের সমান্তরাল সংযোগে এই সংযোগে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ চলে, কিন্তু তাদের মধ্য দিয়ে প্রত্যেকটির দুই সাধারণ বিন্দু, প্রত্যেকটা রোধের দুই সাধারণ বিন্দুতে ভোল্টমিটার দিয়ে যদি বিভব কাউন্ট করা হয় তাহলে দেখা যাবে যে তাদের বিভব পার্থক্য একই। তাহলে শ্রেণী এবং সমান্তরাল বর্তনীর মধ্যে যে প্রবাহ এবং বিভব পার্থক্যের ভিন্নতা আছে সেটা নিয়ে আমরা একটু এখন আলোচনা করি। দেখো যে বর্তনীর শ্রেণী বর্তনীতে সকল অংশে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কেননা এখানে কোষ থেকে যে তড়িৎ প্রবাহটা যায় তা যাওয়ার পরে কিন্তু R1 R2 এর মধ্য দিয়ে আবার কোষে ফিরে আসে। এখানে তড়িৎ প্রবাহ যাওয়ার আর অন্য কোনো রাস্তা নেই। তাহলে যেহেতু অন্য কোনো রাস্তা নেই, প্রবাহ জন্য একটাই পথ, তাহলে বর্তনীর সকল অংশে তড়িৎ প্রবাহের মানটা একই হবে। এখানে যদি আমি এই এমিটারটাকে এখানে যদি আমি তড়িৎ প্রবাহের মানটা কাউন্ট করি, তাহলে এখানে যে মানটা পাওয়া যাবে, এই জায়গায় যে মানটা পাওয়া যাবে, এই জায়গায়ও ওই মানটা পাওয়া যাবে। এখানে যদি এমিটারটা যুক্ত করি তাহলে এখানে এই প্রবাহের এই পার্টটা পাওয়া যাবে, অর্থাৎ শ্রেণী বর্তনীতে প্রত্যেকটা অংশে তড়িৎ প্রবাহের মানটা সমান হবে। কিন্তু এখানে যে রোধগুলা লাগানো আছে R1 R2, এই রোধের দুই প্রান্তে যদি আমি ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য পরিমাপ করি তাহলে দেখব যে এখানে বিভব পার্থক্য যা আছে এখানে কিন্তু তা নাই, অর্থাৎ বিভিন্ন অংশে বিভব পার্থক্য ভিন্ন হয়। এবং শ্রেণী সংযোগে এক একটা যদি বর্তনীর এক এক অংশ যদি অচল হয়ে যায়, অন্য অংশটাও কিন্তু অচল হয়ে যায়, অর্থাৎ এই বাল্বটার যদি এই রোধের যদি কোনো সমস্যা হয় তাহলে এই রোধে যে উপকরণটা লাগানো থাকবে সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে যেহেতু সমান্তরাল সংযোগে আমার তড়িৎ প্রবাহের ভিন্ন পথ থাকে, সুতরাং মূল প্রবাহটা কোষ থেকে যে পাওয়া মূল প্রবাহ সেটা তার পথ ভিন্ন করে বাল্ব এর মধ্য দিয়ে যায়, আবার এর মধ্য দিয়েও যায়। যখন প্রবাহটা এই পথে যায় তখন আমি দেখতে পাচ্ছি সেটা এক ধরনের প্রবাহ দিবে, আবার এখানে মধ্য দিয়ে গেলে কিন্তু সেটা আরেক ধরনের প্রবাহ দিবে, অর্থাৎ বর্তনীর সকল অংশে কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে যেহেতু পথ ভিন্ন। শ্রেণী সংযোগে পথ একই ছিল সেজন্য প্রবাহ একই ছিল, আর সমান্তরাল বর্তনীতে পথ ভিন্ন থাকায় প্রবাহটা ভিন্ন হয়ে যায়। এবং প্রবাহটা যদি দেখি আমরা যে এটা বাল্ব R1 আর এটা বাল্ব R2, বাল্ব R1 মনের মধ্য দিয়ে যদি I1 তড়িৎ প্রবাহ যায় এবং বাল্ব R2 এর মধ্য দিয়ে যদি I2 বিদ্যুৎ প্রবাহ যায়, তাহলে এই I1 এবং I2 যদি আমি যোগ করি তাহলে আমি দেখব যে এই কোষ থেকে যে মূল প্রবাহটা পাওয়া যাবে তার সমান, অর্থাৎ I1 সমান হবে I সমান হবে I1 প্লাস I2।
বিভিন্ন অংশে বিভব পার্থক্য একই হয়, অর্থাৎ বিভিন্ন অংশ বলতে এই যে R1 R2-র মধ্য দিয়ে যে বিভব পার্থক্য থাকে তাদের দুই সাধারণ বিন্দুতে যদি আমি ভোল্টমিটার দিয়ে কাউন্ট করি তাহলে এখানে বাল্বটা যে ভোল্টেজটা পায় এই বাল্বটাও ঠিক একই ধরনের ভোল্টেজটা পায়। এই সংযোগে প্রতিটা বাল্ব একই উজ্জ্বলতায় জ্বলে। যেহেতু বাল্বগুলা সমান উজ্জ্বলতা পেয়ে থাকে, সমান ভোল্টেজ পেয়ে থাকে, সেজন্য উজ্জ্বলতাও তাদের সমান হয়ে যায়। বাড়ির কাজে দেখো তোমরা, এটা একটা সৃজনশীল প্রশ্নের মতো। আমি আজকে যে ক্লাসে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেই টপিকের উপর ভিত্তি করেই একটা হুবহু আছে সৃজনশীল প্রশ্ন এখানে দেয়া আছে। একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 30 মিটার এবং 2 × 10⁻⁷ মিটার স্কয়ার। নাইক্রোমের আপেক্ষিক রোধ 100 × 10⁻⁸ ওহম মিটার। নাইক্রোম তারটিকে একই দৈর্ঘ্যের এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তার দ্বারা প্রতিস্থাপন করা হলো। তামার তারের আপেক্ষিক রোধ 1.7 × 10⁻⁸ ওহম মিটার। এই ছিল উদ্দীপক। এখান থেকে যেটা তোমাকে বের করতে হবে যে রোধ কাকে বলে, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন, ব্যবহৃত তামার তারের রোধ নির্ণয় করো, তামার তার ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আশা করি আজকের যে আলোচনার বিষয়গুলা ছিল সেই বিষয়গুলোর মধ্য দিয়েই তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারবে। আর চেষ্টা করবে যাতে বাসায় বসে এই বিষয়গুলো আরো বেশি অধ্যয়ন করার জন্য। আমি শুধু ক্লাস দেখালাম আর তোমরা দেখলে এরকম তো হলে হবে না, এইগুলা বাসায় প্র্যাকটিস করবে এবং বেশি বেশি করে এই বিভিন্ন ইয়ারের যে কোয়েশ্চন গুলো আসছে সেগুলা সলভ করার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থেকো সবাই। আগামী ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।